এই পিচ্ছি, তোর নিচের গেট খোলা, জয় বাংলা দেখা যাচ্ছে। কথাটি শুনে তাড়াতাড়ি নিচে হাত দিয়ে দেখি না, কিছুই তো খোলা নেই। পাশে চেয়ে দেখি তারা হাসছে। তারা বলতে বাইকের উপর বসে আছে কয়েকজন ছেলে না মেয়ে তা ঠিক বুঝতে পারছি না, কারণ তারা ছেলেদের মতো শার্ট প্যান্ট পরা, আবার মেয়েদের মতো লম্বা চুল। এখন ছেলে না মেয়ে তা তো আর বোঝা যাচ্ছে না, সম্ভবত তারা ছেলে, কারণ আজকাল তো ছেলেরা আবার মেয়েদের মতো লম্বা চুল রাখে। তাই আর দেরি না করে ওদের সামনে গেলাম। এখনও তারা হেসে চলেছে, তার মানে আমায় টিজ করলো। আজ আজ আমার ভার্সিটির প্রথম দিন, অনেক মেয়ে বন্ধু তো নিশ্চয়ই পাবো। আমি একাই আজ ভার্সিটিতে এসেছি, আর সেজন্য বোধ হয় আমার মতো জুনিয়রদের সাথে সিনিয়ররা র্যাগিং করেছে। এই যে ভাইয়ারা, আমায় টিজ করলেন কেন? চেয়ে দেখি ব্ল্যাক কালারের টি শার্ট পরা একজন আমায় দুটো চুম্মা দিয়েছে, যার ফলে আমার নরম তুলতুলে গালটা লাল মরিচ হয়ে গেছে, সাথে 5 আঙ্গুলের সাপ তো ফ্রি। জি ভাইয়া, আমায় মারলেন কেন? আবার ভাইয়া? আবারও 2টা চুম্মা দিল। এই যে ভাইয়া, আমায় মারছেন কেন? আবারও ভাইয়া ডাকছিস? এই বলে আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। এই, আমাদের দেখে তোর ভাইয়া মনে হয়? জি ভাইয়া। এই, আবারও ভাইয়া ডাকছিস? এই বলে রাগে ফায়ার হয়ে সোজা এসে আমার গলা টিপে ধরলো। হঠাৎ পাশ থেকে একজন বলল, এই আরহা, ছাড় ছাড়, কি করছিস? ছেলেটা মরে যাবে তো। আর হ্যাঁ মানে, তার মানে এরা মেয়ে? ও আল্লাহ গো, তার জন্যই তো আমায় এইরকম ড্রোজ দিতেছে। মরলে মরুক, ভাইয়া ডাকা। রাগে লাল হয়ে আরহা নামের মেয়েটি। জি ভাই, সরি সরি আপু, মনে করেছিলাম আপনারা ছেলে, তাই তো। এই, আমাদের কোন দিক থেকে ছেলে মনে হয়? জি ভাইয়া, না মানে টুকু আপু, আমি মনে করেছিলাম আপনারা তো ছেলেদের মতো প্যান্ট শার্ট পরা, আবার মেয়েদের মতো লম্বা চুলও। আজকালকার ছেলেরাও তো লম্বা চুল রাখে, তাই ভাবলাম আপনারা ছেলে, তাই তো। হুম, তোর নাম কি? জি আপু, সরি আপু, আমার নাম আসিফ। হুম, কোন কলেজ থেকে এসেছিস? কলেজ থেকে আপনাদের বলবো না, যদি আমার কলেজে গিয়ে বলে দেন আমি ভার্সিটি গিয়ে সিনিয়র আপুদের সাথে র্যাগিং হয়েছি। হুম, শোন, এই ভার্সিটিতে পড়তে হলে আমাদের সম্মান করতে হবে, আর আমাদের নির্দেশেই চলতে হবে, আর তা না হলে। আর তা না হলে আজকের মতো আবারও চুমা দিবেন, তাই তো? মানে? মানে কিছুই না ভাইয়া। এই বলে আমি ফুরত মানে ভাইয়া বলে দৌড় দিয়েছি, তবে এবার ইচ্ছা করেই ভাইয়া বলেছি। পেছন থেকে আরহাপুর জোর গলা শুনলাম, হয়তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। তাতে কি হয়েছে, আমি তো আর শুনি নাই। ক্লাসে ঢুকছি আর ভাবছি আজ ভার্সিটির প্রথম দিন বিদায়, কত মেয়ে বন্ধু বামো। ভাবছি এখান থেকে একটা লাইফ পার্টনার কইরা নেব। ক্লাসের রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখে সবার মুখে একটু বিষণ্ণতা। ভার্সিটির প্রথম দিন বলে কথা, হয়তো সবার সাথে ততটা মেশেনি। আমি একটু মজা করি এই সুযোগে, তাই গিয়ে, কি গো সবাই শুনছো, আমি কি ক্লাসে ঢুকতে পারি? একটু মেয়েলি ভাব নিয়ে আমার কথা শুনে সবাই হেসে উঠল। হঠাৎ মাঝ সিট থেকে একটা ছেলে ওঠে। হ গো, তুমি আসতে পারো। তো এভরিবডি, তোমরা কি সবাই জানো কি? আমি পানিতে পড়ে ভিজে গিয়েছিলাম? কথাটা শুনে সবাই হেসে উঠল, মনে হয় ঈদের চেয়েও বেশি আনন্দ পেল। এবার তাহলে সবার বিষণ্ণতা কাটলো। আমি গিয়ে পেছনের একটা সিটে গিয়ে বসে পড়লাম। তারপর তারপর ক্লাসে সবার সাথে পরিচয় হলাম ভালো মতোই। সবাই খুব আগ্রহ নিয়ে আমার সাথে পরিচয় হলো। বন্ধু পেলাম অনেকগুলো, তবে ভেবেছিলাম যে অনেকগুলো মেয়ে বন্ধু পাবো। হ্যাঁ, তাও পেয়েছি, তবে শালার লাইফ পার্টনার একটাও পেলাম না। ক্লাসে সকলে একসাথে জড়ো হয়ে গল্প করতেছে। হঠাৎ আমি বললাম, আজ ভার্সিটিতে এসে একটা কাহিনী করেছি, তোমরা সবাই শুনবে? পাশ থেকে, আরে বন্ধু, বল না, তোর সব কথাই ভালো লাগে। ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় কয়েকটা মেয়ে আমায় টিস করতেছিল, আমায় নিয়ে বেশ মজা করতেছিল, তাই আমিও দেখিয়ে দিয়েছি আমি কি জিনিস। পাশ থেকে আরেকজন বলল, কেন দোস্ত, তুই কি করছিস? ওরা ছেলেদের মতো টি শার্ট প্যান্ট পরা ছিল, তাই আমিও ভাইয়া বলে খেপিয়ে দিয়েছি। তবে একটা মেয়ে আমায় চুম্মা দিয়েছে, মানে? মানে কয়েকটা থাপ্পড় দিয়েছে। আমি অসহায় ভাব নিয়ে বললাম। আমার কথা শুনে ক্লাসের সকলে হাসা শুরু করলো। হঠাৎ পাশ থেকে আকাশ বলল, তা মেয়েটার নাম কি শুনি?
যে আমাদের এই গুলুমুলু বন্ধুটাকে থাপ্পড় মারছে? ওর তো খবর আছে, দেখ আমরা কি করি। কি যেন নাম বলল? ও হ্যাঁ, মনে পড়েছে, আরহা। আমার মুখে আরহা কথা শুনে সকলে ধুমড়ে মুচড়ে চলে যেতে ধরলো আমার কাছ থেকে। আমি তো অবাক, হাত দিয়ে আকাশকে টেনে ধরে, হেই তোরা এইভাবে চলে যাচ্ছিস কেন? এই শালা আমারে ছাড়, তোর সাথে আমারও মরার ইচ্ছা নেই। মরা মানে? শালা তুই জানিস তুই কাকে টিজ করেছিস? না তো, কেন, কি হয়েছে? আব্বে হালা, আরহাবকে তুই টিজ করেছিস, যাকে পুরো ভার্সিটির সকলে ভয় পায়। ও একটা বিগ হাউস, আর তুই কি না তাকেই টিজ করে এসেছিস? ও তোকে ছাড়বে না। তোর দোহাই লাগে, আমার সাথে আসিস না। সবাই দেখি আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে আমায় কেউ চেনেই না এমনটা ভাব ধরে আছে। অথচ কিছুক্ষণ আগে আমি ওদের কাছে হাসি বিক্রি করলাম। আরহার নাম শুনে যেন তাদের চোখে মুখে ভয়ের শেষ নেই। আরে শালা, তোরা সামান্য একটা মেয়েকে দেখে ভয় পাচ্ছিস? আরে ও আমার কিছুই করতে পারবে না। দেখ, আমি তো কোনো ভয় পাচ্ছি না। হ, তা তো আমরা দেখতেই আছি। নিচে তাকিয়ে দেখ। এই ছেড়ে ছেড়ে নিচে তাকিয়ে দেখি আমার পা থেকে সারা শরীর কাঁপছে, কিছুতেই কাঁপুনি থামাতে পারছি না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। মনে হয় সদ্য পৌষ মাসের টি শার্ট পরে হিমালয় পর্বতে দাঁড়িয়ে আছি। আরে শালা, এটা আমার স্টাইল। সারা শরীর দেখ ঝাঁকাচ্ছি, ডিজে গানের সাথে সারা শরীর নাচাচ্ছি। আমরা জানি, হা হা, আমরা জানি তোমার স্টাইল না ভয়। আব্বে তুই ওই শুনশান নীরব ভার্সিটিতে ডিজে গান কই পাইলি? শোন দোষ, একটা ভালো কথা বলি, তুই আজ এক কাজ কর, ভার্সিটি থেকে পালিয়ে বের হয়ে যা, আর কোনোদিন আসিস না, কারণ আরহা আপু কাউকে ক্ষমা করে না। আব্বে হালা কয় কি, ভার্সিটি থেকে পালিয়ে যাবো? আরে আমার কলেজে গিয়ে জিজ্ঞাস আমি কি জিনিস। প্রিন্সিপালের টাকলা মাথায় শ্যাম্পুর সাথে মরিচের গুঁড়া মেশানো পর্যন্ত রেকর্ড আছে। আর আমি কি না সামান্য একটা পিচ্ছি মেয়েকে দেখে ভয়ে পালিয়ে যাব? কথাটা আস্তে করেই বললাম। আশেপাশে চেয়ে দেখলাম আর হাপু আসে কিনা। দেখতে দেখতে সবগুলো ক্লাস হয়ে গেল। এবার বের হওয়ার পালা। তবে আমার ভয়ে সারা শরীর কাঁপছে। তখন তো ভাইয়া ডাকায় গলা টিপে ধরেছিল, আর শেষে তো আরও জোর করেই ভাইয়া ডেকে আসছে। না জানি এবার টাঙ্গে তুলে একটা আছাড়ি না মারে। আস্তে আস্তে ভার্সিটি থেকে বের হচ্ছি। গেটের আশেপাশে তাকিয়ে দেখি কেউ আছে কিনা। না, নেই। মনে হয় তারা চলে গেছে। শান্তির নিঃশ্বাস ফেলে বুকে ফু দিয়ে চলতে লাগলাম। হঠাৎ কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে গেলাম। উঠে দেখি আরহাপু আর তার বান্ধবীরা আমার দিকে চোখগুলো আগুনের মতো গোলা করে তাকিয়ে আছে। ভয়ে আমার চলে এসেছে। না, ভয় পেলে চলবে না, আমায় কিছু একটা করতে হবে। আমার ভয়ে সারা শরীর 0.30 ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে। আর আমার এতটাই কাশ এসেছে যে তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো বারবার চোখে পড়ছে। নেশা যেন বের হয়ে গেল, এতটাই আকর্ষণে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তার ওই গোলাপি বর্ণ ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নিলাম, আলতো করে চুম্বন দিয়ে দিলাম। আশেপাশে সকল ছাত্রছাত্রীরা বড় বড় করে চেয়ে আছে। তারা ভাবতেই পারেনি আমি এমনটা করব। আর আর বান্ধবীরা তো চোখগুলো মার্বেলের মতো করে চেয়ে আছে। তারাও ভাবতে পারেনি আমি এমনটা করে বসবো। আর একটা ঘরের ভিতরে ছিল, চোখ ছানাবানা করে চেয়ে আছে। হঠাৎ আমায় জোরে একটা ধাক্কা দিল। আমি তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেলাম মাটিতে। আর আগুন ঝাঁঝালো চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই আগুনে যেন আমি পুরো ছাই হয়ে যাব। হঠাৎ দেখলাম আর কি যেন খুঁজছে আশেপাশে। একটু দূরে একটা ইট পড়েছিল, সেটা আর হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। ও আল্লাহ গো, আমারে খাইছে। এই বলে ট্রেন ফোল্ডের মতো বলিং গতির মতো দৌড়াতে থাকলাম। পেছন থেকে জোর গলায় বলল, তুই গতকাল ভার্সিটিতে আসিস খালি। হাহ, আমারে ভাদ্র মাসের কুত্তা কামড়িয়েছে না যে আমি গতকাল ভার্সিটিতে আসবো? আমার আর পাইকে রাস্তায় ফুটপাত দিয়ে কিচ্ছা এক দৌড়ে বাসায় এসে রুমে ঢুকে দরজা ভালো করে লক করে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। আমারে কি আপনার পাগল পাইছেন যে রাস্তায় হেঁটে হেঁটে আসবো? কমপক্ষে 4 থেকে 5 দিন ভার্সিটি যাওয়া তো দূরে থাক, নামও নিব না। আজ যে কাজ করে এসেছি, আরহা যদি হাতের কাছে পায় তো সোজা টঙ্গে পাঠাই দেবে। তার চেয়ে ভালো এই গ্রীষ্মের গরমের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকাই ভালো। আজ 3 দিন ধরে ভার্সিটি যায় না, আরও 2 দিন
যাবো না, দেখি আরহা কি করতে পারে। আজ 3 দিন ধরে বাসার বাড়ি তো দূরে থাক, রুম থেকে ডাইনিং রুমেও দৌড়ে যাই, দৌড়ে আসি। আমার এমন কাণ্ড দেখে মা তো অবাক হয়ে চেয়ে থাকে। আজ হঠাৎ বিকেলের দিকে মাকে জোরে জোরে কাঁদতে দেখছি, তাই আমি রুমের দরজার পাশে গিয়ে মাকে জোরে করে বললাম, মা তোমার কি হয়েছে? আমার কথা শুনে মা আরও এলোপাথারি কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ও আল্লাহ গো, আমার ছেলের এ কি হলো গো? এই গরমের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে, রুম থেকে বের হয় না গো। আমার পোলা পাগল হয়ে গেছে গো। বলতেছে আর জোরে জোরে চিৎকার করে কাঁদতেছে। হায় আল্লাহ, মা এসব কি বলে? আমি নাকি পাগল হয়ে গেছি? সত্যি কি পাগল হয়ে গেছি? না, হয়নি, তবে হব আর কি। মার কান্নার খবর পেয়ে বাবা অফিস থেকে বাসায় এসে পড়েছে। মাকে কোনো রকম চুপ করিয়ে আমার কাছে এসে কারণটা জানতে চাইলো, আমি এমন করছি কেন। আমি বললাম কিছু হয়নি, আমি ঠিক আছি। বাবা রুমের দরজা খুলতে বলল। আমি বাবাকে বললাম দরজা খোলা যাবে না, সমস্যা আসে। বাবা আমায় বলল ভার্সিটি যাচ্ছে না কেন। আমি আস্তে করে বললাম, তোমার এই নিষ্পাপ পোলেডারে হারাইতে চাও নাকি? আরও 2 দিন কেটে গেল, বাড়ির বাইরে তো দূরে থাক, ছাদে পর্যন্ত যায়নি। আজ ওর একদিন কি আমার 10 দিন। চুলে চ্যাপ চ্যাপ করে তেল দিয়ে ডান পাশ করে সিথি করেছি, মুখেও তেল দিয়েছি, চোখে মোটা ফ্রেমে চশমা পরে ভদ্র ছেলের মতো বের হয়েছি রুম থেকে। যদি আরহাপুর একটু দয়ামায়া হয় আমার এই নিঃসব চেহারা দেখে। মা আমার এরকম সাজ দেখে আবার চড়ে চড়ে কাঁদতে লাগলো। ও আল্লাহ গো, আমার একটা মাত্র পোলা পাগল হয়ে গেছে গো। আমি মার কান্না তোয়াক্কা না করে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। রিসওয়ালা আমাকে ভাড়া দেওয়ার সময় দেখলাম উনি কেমন বিরক্তকরভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেটাও তোয়াক্কা করলাম না। ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় এদিক ওদিক তাকালাম আর আছে কিনা। না, নেই। শান্তিতে একটা নিঃশ্বাস ফেলে সামনে এগোতে লাগলাম। হঠাৎ ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ঘুরে আমি অবাক। আরে হিয়া, তুই তুই এখানে? মানে কি এসব? শালা, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কিভাবে? শোন, আমি আজ 4 দিন ধরে ভার্সিটিতে পড়তেছি। বাবাকে বুঝিয়ে ঢাকায় আসছি পড়তে, বুঝছিস? বুঝেছি ম্যাডাম। তো এভাবে আবালের মতো করে আসছিস কেন? মাথায় চেপ চেপ তেল, চুলগুলো ডান পাশে সিথি করা, মুখে তেল দিয়ে, আর চোরের মতো করে ভার্সিটিতে ঢুকতেছিলি কেন? হিয়ার কথা শুনে মুখ শুকিয়ে গেছে আসিফের। মুখটা মলিন করে, কলেজে যে ছেলেকে দেখে সবাই ভয়ে কাঁপতো, আজ সে ছেলে একটা লেডি গণ্ডির ভয়ে 5 দিন ধরে ভার্সিটি আসে না। কি বলিস এসব? কি হয়েছে খুলে বল। তারপর আসিফ ভার্সিটির প্রথম দিন থেকে আজ অব্দির ঘটনা বলল। আসিফের ঘটনা শুনে হিয়ার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। আর এদিকে হিয়ার হাসি দেখে আসিফ রাগীভাবে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া কোনোভাবে হাসি থামিয়ে, দোস্ত, যেখানে তুই কোনো মেয়ের দিকে ফিরেও তাকাস নিয়ে, সেই তুই আজকে একটা লেডি মাফিয়াকে কিস করলি? হিয়া আবারও হাসতে লাগলো। আসিফ মুখ মলিন করে এদিক ওদিক দেখছে। আর হ্যাঁ, আছে কিনা। সেদিন যে কাজ করে গেছে, মাফ তো দূরে থাক, সোজা টঙ্গে উঠায় দেয় নাকি সেই ভয় আছে আসিফ। আসিফের বন্ধুত্ব অনেক দিনের, কিভাবে হয়েছে তা আজ বলবো না, অন্য একদিন বলবো। তবে তাদের বন্ধুত্বটা অনেক গভীর। তবে একটা অ্যাক্সিডেন্টের জন্য কথা হয়নি অনেক দিন। আজ 2 দিন কেটে গেছে আসিফ আরহাকে দেখছে না ভার্সিটিতে, আরহার বান্ধবীদেরও দেখছে না। আসিফ তো মনে মনে দোয়া করছে যেন তার আর না আসে ভার্সিটিতে। ভার্সিটিতে আসিফের একটু সম্মান আছে, সবাই একটু মান দিয়ে চলে। যে আরহার বিরুদ্ধে কেউ কথা বলা তো দূরে থাক, আরহার সামনে আসলে ভয় কাঁপত, সে আরহার সাথে টক্কর নিয়েছে আসিফ। তার সাথে তাকে ভার্সিটির সবার সামনে কিছু করেছে। ভাবা যায়? এসব ভাবছে আর মুচকে মুচকে হাসছে আসিফ। আজ ভার্সিটি যাওয়া হবে না, বাবা বলেছে। আজ নাকি আফজাল আঙ্কেলের মেয়ের বিয়ে। শুনেছে সে ছোটকালের বন্ধু, তারা এখন একসাথে বিজনেস পার্টনার। দাওয়াত অনেকদিন আগেই পেয়েছে। বিয়ে বাড়ি যেতে আসিফের একদমই ভালো লাগে না, তবু বাবার জোরাজোরিতে যেতে হচ্ছে আজ। চারপাশে শুধু আটা ময়দার মেলা, সেখানে গিয়ে দেখবে এটাকে। আসিফ সেটাই ভেবে পায় না। সব পরিবারে মিলে বিয়েতে আসছে ঘন্টাখানিক হলো। এক কোণে দাঁড়িয়েছিল আসিফ, এখন পর্যন্ত কোণে দেখা হয়নি। আসিফও যায়নি দেখতে। হঠাৎ আসিফের চোখ যায় একটা মেয়ের উপর। আরে, এ তো আরহার বান্ধবী, এ এখানে কি করছে? আসিফ আরো অবাক হয় আরহার সাথে থাকা সবগুলো বান্ধবীদেরকে দেখে। আসিফের ভয়ে হাত পা কাঁপতে থাকে। ওরা সবাই এখানে, তো আরহাও নিশ্চয়ই এখানে আছে।
আর তা যদি হয় আর আরহা এসে যদি সবার সামনে কলা ধরে মারতে শুরু করে তো মান সম্মানে পালুদা উঠে যাবে। এটা ভেবে আসিফের গলা শুকিয়ে যায়। আসিফ একটু আড়ালে আড়ালে বেড়াতে থাকলো যাতে আরহার বান্ধবীরা না দেখে আর আরহা যেন না দেখতে পায়। ঘন্টা 2 কেটে গেল, বর আসছে না। সবাই অপেক্ষা করতে লাগলো বর আসার। হঠাৎ শোনা গেল বর খুঁজে পাওয়া যাচ্ছে না, বর নাকি বাড়ি থেকে কিডন্যাপ হয়ে গেছে। কথাটা শুনে আসিফ হাসতে লাগলো। পরক্ষণে আসিফ লক্ষ্য করলো আরহার বান্ধবীরা আনন্দের লাফালাফি করছে, যেন তারা বড় কোনো মিশন জয় করেছে। খানিক সময়ের মধ্যে বিয়ে বাড়িটা যেন চেঞ্জ হয়ে গেল। সবার মুখে দুঃখের ছাপ। কিছুক্ষণ আগে যে আনন্দে হুমড়ি হুমড়ি ছিল তা যেন আর নেই। এদিকে আফজাল আঙ্কেল হার্ট স্ট্রোক করেছে। বাড়ির সবার দুঃখের ছায়া পড়ে গেল। হঠাৎ কোথা থেকে বাবা দৌড়ে এসে, বাবা প্লিজ আমার সম্মানটা তুই রক্ষা কর। আমি কথা দিয়ে ফেলেছি তোকে না জিজ্ঞাসা করে। কি বলছো বাবা? কি কথা দিয়ে ফেলেছ? তোর আফজাল আঙ্কেলের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। হোয়াট? কি বলছো প্লিজ বাবা তুই না করিস না। এই বলে আমার টানতে টানতে নিয়ে চলে গেল। আমি আর কিছু বলতে পারিনি। আফজাল আঙ্কেলের মেয়ের সাথে বিয়েটা হয়ে গেল, তবে মেয়েটার নাম শুনে বেশ অবাক হলাম। তানিমা জান্নাত। আর হ্যাঁ, গন্ডি মেয়েটার নামে নাম। আল্লাহ জানে উনিও কি গন্ডি হয় নাকি কে জানে। শুনেছিলাম আফজাল আঙ্কেলের মেয়ে নাকি আমার চেয়ে 1 বছর 234 দিনের বড়। শেষে কিনা একটা সিনিয়র মেয়েকে বিয়ে করতে হলো। খেতে গিয়েছিলাম বিয়ে, করে এলাম বিয়ে। হায় রে কপাল। আর বিয়ে করলাম তো করলামই, তা আবার সিনিয়র মেয়েকে করলাম। 1 বছর 234 দিনের বড় মেয়েকে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে যেতে ভয় করছে, তবুও যেতে হচ্ছে। সারা রাত কি আর বাইরে দাঁড়িয়ে থাকা যায়? আর কিছু না ভেবে ভেতরে ঢুকলাম। রুমটা আধার ছিল, তাই লাইটটা জ্বালাইলাম। লাইট জ্বালাতেই চোখে পড়ল বিছানার মাঝখানে এক রমণী বসে আছে। গল্প উপন্যাসে পড়েছি, বাসর ঘরে স্বামী প্রবেশ করলে নাকি স্ত্রী স্বামীর পা ধরে সালাম করে। কই, আমার বেলা তো কিছুই হলো না। বিয়েটা হঠাৎ করে হয়েছে বলে নাকি? এমনটা হলে হতেও পারে, তবে সিনিয়র মেয়ে বিয়ে করেছি এটা মেনে নিতে পারছি না। বন্ধুরা যদি শোনে তাহলে তো পুরো শেষ। মান সম্মান ককটেলের বোমের মতো ফেটে যাবে। আমি হয়ে যাব জোকার। হাসি তামাশার শেষ নিয়ে আমাকে নিয়ে। এত জল্পনা কল্পনা আর না করে আস্তে আস্তে করে বিছানায় বসে যাব। হঠাৎ বউ দেখে ছুরি নিয়ে আমার গলায় ধরেছে। মুখ থেকে লম্বা ঘোমটা সরাতেই আমি যাকে দেখলাম দেখে আমার জ্ঞান হারিয়ে গেছে। কারণ মেয়েটার কেউ না, স্বয়ং আরহা। জ্ঞান ফিরল, মুখে পানি ছিটায়। চেয়ে দেখি আরহা আপু। আমার জ্ঞান ফিরতে আরহা আপু এসে সোজা আমার কলার ধরে, এই কুত্তার বাচ্চা, তুই আমাকে বিয়ে করলি কেন? আপু বিশ্বাস করেন আমি বিয়ে করতে চাইনি, আব্বু আমায় জোর করে করিয়েছে। জোর করে করিয়েছে তাই না? সারা বিয়ের সময় বলতে পারলি না আমার গার্লফ্রেন্ড আছে, আমি বিয়ে করতে পারবো না? কেন বলবো? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। কথাটা বলতেই আরহা আপু ছুরি দিয়ে আমার দিকে তেড়ে এসেছিল। আমি লাফ দিয়ে বিছানার কোণে গিয়ে দাঁড়ালাম। এই কুত্তার নাম বলছি, না হলে এখন এটা দিয়ে মেরে টাঙ্গে উঠিয়ে দেবো। না, নামবো না। নামলে আপনি আমায় মেরে ফেলবেন। মারবো না, নাম ওখান থেকে। আমি আস্তে আস্তে নামতে লাগলাম। ভয়ে আমার সারা শরীর কাঁপছে। বিয়ে করবো না বলে হবু বরকে কিডন্যাপ করলাম যাতে বিয়ে না করতে হয়, আর শেষে কি নিয়ে বিয়ে করতেই হলো। আর বিয়ে করলাম তো করলাম, তাও একটা জুনিয়র ছেলেকে। এই বলে আরা হাত থেকে ছুরিটা আছাড় মেরে ফেলে দিয়ে ফ্লোরে বসে পড়ল। হঠাৎ আরার ফোন এলো। ফোনটা পিক করে হ্যাঁ বল রুমি। অপর প্রান্ত থেকে কি বলল শুনতে পারলাম না। হ্যাঁ ছেলেটাকে ছেড়ে দে, বিয়ে করবো না বলে কিডন্যাপ করলাম, শেষে বিয়ে তো করতেই হলো। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি মুক্তি নিব এর কাছ থেকে, পরিস্থিতিটা খানিকটা ঠান্ডা হোক। এই বলে ফোনটা কেটে দিল আরহা। আমি কিছু বুঝলাম না, চুপ করেছিলাম। ঠিকই বলেছে, মুক্তি নেওয়া ভালো। বিয়েটা ওর মনের বিরুদ্ধে হয়েছে, আর মনের বিরুদ্ধে কিছু হলে সে জিনিস টেকে না। আমিও চাই না এরকমটা হোক। আমি আস্তে করে বিছানায় শুতে যাব। আরে আরে আরে, কি করছিস? কেন শুতে যাচ্ছি? বিছানায় কেন? আমি কোথায় শুবো? সেটা আমি কি করে বলবো? আমি কি করে বলবো তাই না? এই বলে আরহা ফ্লোর থেকে ছুটি তুলতে লাগলো। আরে আপু করছেন কি? ওটা দেখাবেন না, অল্প দিনই হার্টের রোগী হয়ে যাব। তার চেয়ে বরঞ্চ আপনিই বিছানায় শোন। এই বলে আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। আরহা গিয়ে বিছানায় শুয়ে পড়ল, তবে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে চুইটা বালিশের নিচেই রাখলো।
তার তাকানোর অর্থ আমি ঠিকই বুঝতে পেরেছি। হঠাৎ মাঝরাতে উঠে যদি পুরুষত্ব দেখে ফেলি সে ভয়ে চিৎকারও তো করতে পারবে না, কারণ আমার কাছে স্বামী নামের সার্টিফিকেটটা আছে তাকে স্পর্শ করার। এই ইট পাথরের চার দেয়ালের মাঝে তাকে নীরবে সয়ে যেতে হবে, আর নয়তো চিৎকার চেঁচামেচি করলে লোকে পাগল বলবে তাকে, কারণ সমাজ আমায় তাকে স্পর্শ করার জন্য বিয়ে নামক লাইসেন্স দিয়েছে। রাত প্রায় অনেক, এখনও চোখে ঘুম নেই। আজ রাত নাকি আমার বাসর রাত। হ্যাঁ, বাসর রাতই তো। এ রাত নিয়ে কত কল্পনা জল্পনা ছিল। গল্প উপন্যাসে পড়তাম আর স্বপ্নগুলোকে খুব করে আঁকড়ে রাখতাম, তবে স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। পূর্ণতা পেত যদি বিয়েটা ভালোবেসে কিংবা অপর মানুষটি মেনে নিত। তার কোনোটাই হয়নি, কারণ বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। আর সবচেয়ে বাধা হলো সিনিয়র জুনিয়র, তাই স্বপ্নগুলোকে পূর্ণতা পেতে দিল না। স্বপ্ন আঁকার সময়টা শুধু ব্যয়ের খাতায় তোলা রইল। রাত প্রায় শেষের দিক, এত ভাবলে চলবে না, এবার একটু ঘুমানো দরকার। সে হয়তো ঘুমিয়ে গেছে রাত্রি থাকতেই, তবে আমার চোখে কোনো ঘুম নেই। খোদা জানে কেন নেই। আর না ভেবে ঘুমাতে চেষ্টা করলাম। আস্তে আস্তে চোখটা লেগে আসতে লাগলো, হারিয়ে গেলাম গভীর ঘুমে। ঘুম ভাঙলো শরীরে পানি পড়াতে। হালকা হালকা চোখ খুলে দেখি আরহা জগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে সে আমার শরীরে পানি ছিটা দিয়েছে। তবে তাকে দেখে পুরো চোখ খুলে হা হয়ে তাকিয়ে রইলাম, কারণ সে শাড়ি পরে আছে। গত রাতেও ছিল, তবে ভালো করে খেয়াল করে দেখিনি। তবে এখন দেখে চোখ সরাতেই পারছি না। গাঢ় নীল শাড়ি, ভেজা চুল, আর চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। ইচ্ছে করছে থাক, আপনাদের বলবো না, লোকালয় না শোনাই ভালো। তবে মাথা খেলছে না, সে এত সকাল করে শাওয়ার কেন নিল? কাল হয়তো কিছুই হয়নি, হয়তো এটা লোকালয় দেখার জন্য। আমি উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকতে যাব। এই শোন, এভাবে এত বেলা করে ঘুমানো যাবে না। আমি এত বেলা করে উঠি না, আসলে রাতে ঘুমা হয়নি তেমন, তাই এত বেলা করে ওঠা। শোন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, মা ডেকে গেছে, নিচে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। বিয়েটা হঠাৎ হওয়ায় বাড়িতে কোনো মেহমান নেই, আর নয়তো পুরো বাড়ি আত্মীয় স্বজনে ভরে যেত। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করে চলে গেলাম, কিন্তু আরহার এরকম ভালো ব্যবহার আমার হজম হচ্ছিল না, তাই তাড়াতাড়ি নাস্তা করে উঠে আসতে নিচ্ছিলাম। হঠাৎ বাবা, শোন আসিফ, বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট, তাই আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়নি। তাই আমি চাচ্ছি গতকাল বড় করে একটা অনুষ্ঠান করব, কি বলিস? তুমি যেটা ভালো মনে করো। এই বলে চলে আসলাম রুমে। আজ 6 দিন কেটে গেল। এই 6 দিনে অনেক ধকল গেছে। বিয়ে সব ঝামেলা পেরিয়ে এখন অনেকটা স্বস্তি। এ কয়দিনে আরও আমায় অনেক সাহায্য করেছে। এ কয়দিনে তার মাফিয়াগিরি দেখায়নি, তবে রাত করে ফ্লোরে শুতে হয়েছে। তবে এতে কোনো সমস্যা হয়নি, কারণ সমস্যাটা এখন গ্রীষ্মকাল। শীত হলে তো খবর ছিল, তবে শীত আসার আগে রুমে সোফাটা আনতে হবে। না হয় দেখা যাবে খবরের কাগজে বের হয়েছে শীতের মধ্যে এক ছেলে ফ্লোরে ঘুমাতে গিয়ে ঠান্ডা আইসক্রিম হয়ে গেছে। তাই আগে থেকে সতর্ক হওয়া ভালো। ভাবছি আজ থেকে ভার্সিটি যাব। হিয়ার সাথে এমত অবস্থার জন্য কথা বলা হয়নি, সে হয়তো অনেক রেগে আছে। তাই রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হচ্ছি। হঠাৎ বাবা এসে বলল, কি রে, কোথায় যাচ্ছিস? বাবা, ভার্সিটিতে যাচ্ছি। তাহলে একাই কেন? বৌমাকে নিয়ে যা। শুনলাম বৌমা আর তুই নাকি একই ভার্সিটিতে পড়িস, বৌমা বলল। কথাটা শুনে আরহার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আছে। তাহলে দুজনে একসাথে যা। আচ্ছা ঠিক আছে। কথাটা শুনে আরহা তাড়াতাড়ি চলে গেল রেডি হতে। বাসায় এমনভাবে চলে যেন সে আমাকে দেখে কত ভয় পায়। আসলে কি তাই? আরে না, সুযোগ পেলে আমাকে তার আসল রূপ দেখায় যখন আমি কোনো তার কথার বাইরে গেলে। তবে সে এখনও তার বালিশের নিচে ছুরি রাখে, আর মাঝে মাঝে শুধু বালিশের নিচে না, আমার গলায় ধরে। আর তখন আমি হার্ট স্ট্রোক করতে করতে বেঁচে যাই। আল্লাহ কেন যে এমন একটা মাফিয়াকে ঝুলাই দিল। ইচ্ছে করছে নিজে চুল নিজে ছিঁড়তে। কেন যে সেদিন বিয়ে খাইতে গেলাম আর এরকমই ঝামেলায় চড়াই নিলাম, এসব ভাবছি আর নিজেকেই নিজের 14 গোষ্ঠী উদ্ধার করছি। হঠাৎ আরহা বলল, মামা, সামনে থামায়। কেন, কি হয়েছে? তোমার কি কোনো সমস্যা? কথাটা বলতেই আরহা ঝড়ের গতিতে আমার কলা ধরে। এই, তোমার মানে কি? বল। আপনি আপনি করে বলবি। আর শোন, আমাদের এই বিয়ের কথা যেন ভার্সিটিতে কেউ না জানতে পারে। আর ভার্সিটিতে থাকার সময় আর আমার সাথে কোনো কথা বলবি না, আর আমাকে চেনার চেষ্টাও করবি না। এই বলে আরহা থুক্কো আরহা পো নেমে গেল।
চেয়ে দেখি সামনে তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আমি রিক্সা নিয়ে তাদের সামনে দিয়ে যাওয়ার সময় তারা সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমায় পেলে কাঁচাই খেয়ে ফেলবে। আমি আর কোনো ঝামেলা না করে সোজা ভার্সিটিতে চলে আসলাম। ইস, কতদিন পর ভার্সিটিতে দেখলাম। শালার বিয়েটার কারণে তো আশাই হলো না। এসব ভাবছি আর হাঁটছি, হঠাৎ কে যেন পেছন থেকে টালা দিল। পেছনে চেয়ে দেখি হিয়া। ওই শালা, এতদিন ভার্সিটিতে আসিসনি কেন? কথাটা শুনে মনে পড়ে গেল আর রাহাবও বলেছে কেউ যেন জানতে না পারে আমাদের বিয়ের কথা, তাই কাউকে জানতে দেওয়া যাবে না। আরে দোস্ত, এমনি একটু সমস্যার মধ্যে ছিলাম। ও, তাহলে তোর ফোন বন্ধ কেন? কই না তো। শেষে কত নাম্বারটার? 202। ও, ওটার ফোন তো হারিয়ে গেছে, নতুন নাম্বার নেই। বল। 06। আপনাদের দিব না, যদি আমায় ডিস্টার্ব করেন সময় বেসময়। তো আর আমায় সন্দেহ করে টঙ্গে উঠিয়ে দেবে। তারপর হিয়াকে নাম্বার দিয়ে দুজন চলে গেলাম ক্লাসে। তারপর দুটো ক্লাস করে আমি চলে এলাম বাইরে, আর হিয়া চলে গেল রাবড়িতে। হেঁটে হেঁটে ক্যান্টিনের দিকে যেতেই হঠাৎ লক্ষ্য করলাম আরহা বাইকের উপর বসে আছে। হায় হায়, সকালেই তো দেখলাম আমার সাথে 3 পিস পরে বের হইল, আর এখানে এসে প্যান্ট শার্ট। কেমনে কি? চেয়ে দেখি তারা সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি এলো, বারবার ছুরি দেখিয়ে ভয় দেখানো, তাই না? তারাও এবার আমি একটু প্রতিশোধটা নিয়ে নেই, এই বলে তাদের সামনে গিয়ে, কেমন আছো শালিকারা? আরহার বান্ধবীদের উদ্দেশ্য করে বললাম। কথাটা বলতেই আরহার বান্ধবীরা আমার দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে, এই যেন পেরে আমায় পাগলা কুকুরের মতো কামড়ে খাবে। হঠাৎ আরা এসে আমার কলার ধরতে যাবে। এই দাঁড়াও দাঁড়াও, একদম কাছে আসবে না। তুমি যদি আমার কলার ধরো তো ভার্সিটির সকলকে বলে দিব তুমি আমার বিয়ে করাবো। আমার থেকে এমন কথা শুনে আরহার মুখ চুষে গেল। সে হয়তো ভাবছে ভার্সিটিতে আমি আসার পর তাকে একটু ভয় পাওয়া কমে গেছে, আর যদি শোনে একটা জুনিয়র ছেলের সাথে বিয়ে হয়েছে তো আর কথাই নেই। আরহার চুপসে যাওয়া মুখ দেখে মন খুলে হাসতে ইচ্ছে করছে। গুন্ডি আমায় অনেক জ্বালিয়েছে। আমার বাড়ি, আমার ঘর, আমাকেই থাকতে দিয়েছে ফ্লোরে। আজকে বোঝাবো আমি কি জিনিস। অনেকদিন ধরে অপেক্ষা করতেছি কি করে তাকে বশ করা যায়। আজ পেয়েছি, এখন থেকে আমি তাকে চালাবো। ভার্সিটি থেকে বাসায় আসার সময় তো শালিকারা তোমরা থাকো, আমি না হয় আমার বউরে বাসায় নিয়ে যাই। আমার কথা শুনে আরহার বান্ধবীরা রাগে ফুসতেছে, আর আরহা সে তো আর কি বলবো ভাই, হাতে ছুরি থাকলে হয়তো এতক্ষণে আমারে সোজা টঙ্গে উঠে ফেলতো। আর আমি তারা হয়ে আকাশ থেকে দেখতাম ভার্সিটির ছাত্রছাত্রীদের র্যাগিং করছে। কিন্তু তা তো আর হওয়ার নয়, কারণ তার কাছে এখন ছুরি নেই। তার চেয়ে বরঞ্চ চাইলেও মারতে পারবে কিংবা অত্যাচার করতে পারবে না, কারণ তাকে বশ করার জন্য আমি ছোট পেয়ে গেছি। রিক্সা নিয়ে বাসে ফিরছি, আমি আরহার রেগে ফায়ার হয়ে আছে। মনে হয় ককটেল বোম এই বুঝিয়ে ফেটে যাবে। তার এমন চেহারা দেখে রীতিমতো নাচতে ইচ্ছে করছে। হঠাৎ আরহা রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে অপেক্ষা করতে বলল, তারপর কোথায় যেন চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। আমি তাকে দেখে বুঝতে পারলাম কোথায় গিয়েছিল। তার গন্ডি ড্রেসটা চেঞ্জ করে 3 পিস পরে এলো, যাতে পরিবারে কেউ বুঝতে না পারে যে সে বাইরে কতটা ভয়ঙ্কর। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তবে আরহাকে দেখলাম সে আগের মতোই বাংলা 5-এর মতোই মুখ করে আছে। ইস, তার এই মুখ দেখতে যে হেব্বি লাগছে। সে ভার্সিটি থেকে এখন অবধি আমার সাথে কোনো অত্যাচার করতে পারেনি, কারণ আমি তার দুর্বলতা খুঁজে পেয়েছি। সে ভার্সিটির প্রথম দিন থেকেই আমার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তবে আজ আমি গন্ডি বইয়ের অত্যাচার থেকে মুক্ত। রাত এখন অনেক হয়েছে। ডিনার করে সোজা বিছানায় এসে হাত পা ছড়িয়ে শুয়ে আছি। ইস, কতদিন পর বিছানায় শুতে পারলাম। আজ আর আমায় কেউ ফ্লোরে ঘুমাতে দিতে পারবে না। হঠাৎ মনে পড়লো আর তো বালিশের নিচে ছুরি রেখেছে, তাই তাড়াতাড়ি বালিশের নিচ থেকে ছুরিটা বের করলাম। তারই মাঝে আরহা চলে এসেছে। আমার হাতে ছুরি দেখে হা হয়ে তাকিয়ে আছে। আর দিন তো এটা নিয়ে আমায় আধমরা করে ফেলতো। আজ কেন পারে না, আর পারবেও না। আমি ছুরিটা ধরতে ধরতে, এটা দিয়ে মানুষ নয় আপেল বেশ কাটা যাবে। এখন একটা আপেল থাকলে কেটে দেখা যেত কেমন কাটে। তবে আজ আমি ক্লান্ত, অনেকদিন পর বিছানায় শুচ্ছি তো। আমি হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। আরহা বোধহয় এখনও দরজার পাশে দাঁড়িয়ে আছে, ভাবছে সে এখন শোবে কোথায়। আমি একটু সাইড করে শুলাম, যাতে কেউ চাইলে শুতে পারে। এতদিন আমি ফ্লোরে শুয়েছি, এখন না হয় শেষ হোক। কিন্তু আরহাকে দেখলাম একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়তে। এইটুকুতেই এত হার মানায়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এই 2 মাসে আরহা আমার ওপর কোনো অত্যাচার করতে পারেনি। ভার্সিটিতে তাদের দেখে এখন আর সবাই ততটাও ভয় পায় না। তারা কাউকে র্যাগিং করতে পারে না।
তবে ভার্সিটিতে আমার বেশ নাম ডাক আছে। কেউ কোনো সমস্যায় পড়লে আমায় ডাকে। আর এদিকে আরহা ও তার বান্ধবীরা সারাক্ষণ ভাবে কিভাবে আমাকে বশ করা যায়, না হয় তাদের কোনো মানসম্মানই থাকবে না। এখনও আরহা ফ্লোরেই শোয়। প্রথমত বোধ হয় কষ্ট হতো না, তবে এখন বুঝি খুব কষ্ট হয় তার শোতে, কারণ এখন আর গরম নেই, বর্ষা পড়ে যাচ্ছে। আকাশ মেঘলা থাকে সারা বেলা, যে কোনো সময় অযথারায় বৃষ্টি ঝরবে। রাতে শুয়ে শুয়ে ভাবছি, ভালোবেসে কিংবা সে যদি মেনে নিত তাহলে আর এভাবে শুতে হতো না। দুজনের মাঝে পাহাড় সমান দূরত্ব থাকতো না, ভালোবাসার চাদরে মাখামাখি থাকতো প্রত্যেকটা মুহূর্ত। এভাবে ঠান্ডার মাঝে ফ্লোরে শুতে হতো না। বুকের মাঝে খুব যত্ন করে আগলে রাখতাম, প্রতিটি সময় ভালোবাসার পরশ এঁকে দিতাম। তবে তা তো আর হওয়ার নয়, এটা আমার মন করা কল্পনা। ঠিক রাতে স্বপ্নের মতো সকাল হলেই ভেঙে যাবে, তখন আর শত চাইলেও তাকে আর জড়ান লাগানো যাবে না। সে তো আমায় ভালোই বাসে না, তার কাছে আমি একটা চিরশত্রু। আচ্ছা, এর শেষ কোথায় কি জানি, আমার তো জানা নেই তার কি রয়েছে, কি জানি, থাকলেও থাকতে পারে। তবে আমি এর শেষ দেখতে চাই, এই সত্যতার ইতি দেখব, সাথে এই মিথ্যা সম্পর্কে কি হবে। এই মিথ্যা সম্পর্কে টেনে হিসড়ে বহু ধরনের আর তখন তো মায় কাটাতে পারবো না, ভুগবো কষ্ট রোগে। তার চেয়ে বরং একবারে শেষ করাই ভালো। যে সম্পর্কে ভালোবাসা নেই, পার্থক্য ভরা, তাকে শেষ করাই ভালো। কাল বলবো আর কতদিন এইভাবে চলবো। আর একটা তার একটা লাইফ আছে, সাথে আমারও তো আছে। আমার তো ইচ্ছে করে নিজের বুকে বুকে জড়িয়ে প্রতিটি রাত ভালোবাসায় কাটাতে, প্রতিটি সময় ধরেও। তবে কি সারা জীবন এভাবেই ইচ্ছেই রেখে যাব? পূর্ণতা দেওয়া লাগবে না? হ্যাঁ, কালই এর সমাধান চাইব। রাত অনেক হয়েছে, কালো জানলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আজ বোধহয় অধধারায় বর্ষণ ধরবে, ঝোড়ক। এই শহরে অনেক কষ্টওয়ালা রয়েছে, তাদের কষ্টগুলো না হয় খানিকটা কমুক। চোখের নোনা জলগুলো বৃষ্টির ফোঁটার সাথে মিশে চলে যাক শহরের অলিতে গলিতে। বিদ্যুৎ চমকানো বেড়ে গেছে, সাথে অযথারায় বৃষ্টি ঝরছে। রাতও অনেক হয়েছে, তবুও আমার চোখে ঘুম নেই। হঠাৎ মনে হলো কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে। পরক্ষণেই দেখলাম আমার পাশে সে শুয়ে পড়ল। বুঝতে পারলাম আরহা, কিন্তু হঠাৎ যা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আরহা আমায় জড়িয়ে ধরে আছে, বুঝতে পারলাম সে বিদ্যুৎ চমকানো দেখে ভয় পাচ্ছে। গল্প উপন্যাসে অনেক পড়েছিলাম, মেয়েরা নাকি বিদ্যুৎ চমকানো দেখে ভয় পায়, তবে আছে না নিজের চোখেই দেখলাম। আরহা আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার এই নরম তুলতুলে হাতের স্পর্শ পেয়ে আমার প্রায় দম আটকে যাবার মতো। বাইরে ঝড়ের মতো আমার বুকেও দ্রুত গতিতে ঝড় বইছে। আজ আরহা আমার অনেকটা কাছে, যতটা কাছে থাকলে নিজেকে আটকে রাখা যায় না। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে সারা রাত পড়বে। এরকম বৃষ্টি রাতে এতটা ঝাটকা খাবো ভাবতেও পারিনি। এটা আমার বুকে খুব যত্ন করে ঘুমাচ্ছে, যা আমি প্রতিটি সময় কল্পনা করতাম আমার প্রিয় মানুষটি এভাবেই রবে। ডিম লাইটের আবছা আলো মেয়েটা ঘুমন্ত মায়াবী মুখ দেখে বুকের মাঝে হাহাকার বইছে। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে তা আমার জানা ছিল না। শুনেছিলাম ঘুমন্ত মেয়েকে নাকি ভীষণ সুন্দর লাগে, তবে আমার কাছে আজ আরহাকে শুধু সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর লাগছে। তাকে নিয়ে আর ভাবা যাবে না, তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, ভালোবাসার চাদরে বেঁধে যাব। তাই তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। রাতও বাড়তে থাকলো, সাথে বৃষ্টির পরিমাণ কমতে থাকলো। আস্তে আস্তে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ঘুম ভাঙলে কপালে কারো ভালোবাসার স্পর্শ পেয়ে চেয়ে দেখি আর আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমার ঘুম ভাঙাতে সে অনেকটা দ্বিধান্তে পড়ে গেল, সাথে অনেকটা লজ্জা পেয়েছে। এ প্রথম মেয়েটার মাঝে লজ্জা দেখলাম। পরক্ষণে খেয়াল করলাম আমার কপালে কে চুমু খেলো। হঠাৎ লক্ষ্য করলাম আর তাড়াতাড়ি উঠে কিছুটা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ভাবতেই আমার হার্টবিট বাড়তে লাগলো। তাহলে কি আর আমার কপালে? না না না, এটা হয়তো আমার কল্পনা। আর ও তো আমায় ভালোই বাসে না। এই তো সেদিন বলল তার ডিভোর্স চাই, জুনিয়র সিনিয়র সম্পর্ক হয় না, বাইরের লোক হাসাহাসি করবে, তাই সে জলদি ডিভোর্স চেয়েছে। আর আজ কি না আমি একটা কল্পনাকে সঙ্গী করে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করছি। কিছুক্ষণ পর আর ওয়াশরুম থেকে বের হলো। আমার চোখে চোখ পড়তেই দেখলাম সে ভীষণ লজ্জা পেল। তার এই লজ্জা পাওয়াটা আমার কাছে বেমানান। তাই উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে যাওয়ার সময়, তাড়াতাড়ি রেডি হয়ে নিন, উকিলের কাছে যেতে হবে। উকিলের কাছে কেন? কিছু স্বাক্ষর লাগবে, ডিভোর্স পেপার রেডি হচ্ছে। আমার মুখ থেকে ডিভোর্স পেপারের কথা শুনে আর হাসি মাখা মুখটা নিমেষে আধা নেমে এলো, যেন মেঘের আকাশে বর্ষণ। কথাটা বোধ হয় সে নিতে পারল না, ধূপ করে বসে পড়লো বিছানায়। আর আমি চলে এলাম ওয়াশরুমে। কি হবে মিথ্যা সম্পর্ক বহুদূর নিয়ে,
ফিরতে হবে যে একরাশ কষ্ট নিয়ে, তাই একবারই শেষ করাই ভালো। অভিনয়ের ইতি, যে সম্পর্কে পার্থক্য খুঁজে সেখানে ভালোবাসা না, শেষ হওয়াটাই বেশি আসে। তাই আমিও চাই না এই সম্পর্ক থাক। সেদিন হুট করেই রিপোর্ট চায় সে, তাই আমিও সেদিন উকিলের সাথে কথা বলে আসি। বিয়েটা দুজনেরই কাতালীয়ভাবে হয়, কেউ প্রস্তুত ছিলাম না। সে বিয়ে ভাঙার জন্য বহু চেষ্টায় সফল হয়েছিল, তবে আমি গিয়ে সেখানে জল ঢেলে দিই। সেদিন বাবার মুখের ওপর কথা বলতে পারেনি বলে আজ কষ্ট নিয়ে পুরো শহর ঘুরি। তবে আর না, অনেক হয়েছে, এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না, শেষ হওয়ারই ভালো। ওয়াশরুম থেকে বের হতেই দেখি আর এখনও বিছানায় বসে আছে। আমাকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে কিছু বলতে এসেছিল, তার আগে কি ব্যাপার, আপনি এখনো রেডি হননি? আসলে দেখুন আমি না, আমি কথা থামিয়ে দিয়ে আজ হঠাৎ তুই থেকে সোজা আপনি, বিষয়টা খুব হাস্যকর লাগছে। দেখুন, আমি বলছি না তাড়াতাড়ি রেডি হতে, এখন কোনো কথা শোনার সময় নেই। আমি আবার উকিলের কাছে ফিরে একটা কাজে যাব। কথাটা বলে রেডি হতে লাগলাম। আর আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। থাকুক তাকিয়ে, তাতে কি হয়েছে? আমি তো না, সেই আগে ডিভোর্স চেয়েছে, তাহলে তার কথা শোনার মানে হয় না। আমি তাড়াতাড়ি রেডি হয়ে এরকম খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন, আমি অপেক্ষা করতেছি, এই বলে নিচে চলে এলাম। তার চোখের দিকে তাকিয়ে এখন কথা বলার সাহস আমার হয়নি। পকেট থেকে ফোনটা বের করে সানিকে ফোন দিয়ে তাকে সব কিছু রেডি করতে বললাম। আমি আসি যে বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আরহার জন্য। কিছুক্ষণ পর আরহা এলো, তাকে গাড়িতে উঠতে বলে আমি উঠে বসলাম। আরহা গাড়িতে উঠে আমার দিকে এখনও করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে ড্রাইভ করতে লাগলাম। গাড়ি আমি সবসময় ব্যবহার করি না, যখন ইচ্ছে ধরে তখনই ব্যবহার করি। ঘণ্টাখানেক পর চলে এলাম একটা উকিলের বাড়িতে। আমি গাড়ি একটা বাড়িতে নিয়ে আসা দেখে আর আমার দিকে কেমন করে যেন চেয়ে আছে। আমি তাকে নামতে বলে আমিও নামলাম। তারপর দুজনে বাড়ির ভিতরে ঢুকি। তারপর কথা বলে চলে এলাম বাড়িতে। আরহাকে গেটের সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে সোজা চলে এলাম পার্কে। কিছুদিন সময় লাগবে ডিভোর্স পেপার রেডি হতে, আর এই কয়দিন একই সাথে থাকতে হবে। পার্কে বসে আছি অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পর সানি এলো। তারপর দুজন মিলে প্ল্যান করে ফিরলাম। ইচ্ছে করেই অনেক রাত করে বাসায় ফিরলাম, কিন্তু রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। দেখি আরহা এখনও জেগে আছে, চোখ দুটো অনেক ফোলা ফোলা, মনে হচ্ছে অনেক কেঁদেছে। আমি আর সেদিকে খেয়াল না করে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি আরহা টেবিলের উপর খাবার রেডি করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকেও লক্ষ্য না করে শুয়ে পড়লাম। কি হলো, খাবেন না? তার মুখে আপনি কথা শুনে আমার হজম হচ্ছে না। না, খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। কথাটা শুনতেই আরহা সব খাবারে পানি ঢেলে দিয়ে আমার পাশে শুয়ে পড়ল। আমি তার এমন করা দেখে কিছুই বুঝতে পারলাম না। আমিও শুয়ে পড়লাম। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। ঝড়ের রাত থেকেই তার মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। অনেকটা কাছে আসার চেষ্টা করেছে, আগের মতো খারাপ বিহেভ করে না। প্রায় সময় রাত করে বাড়ি ফিরলে খাবার নিয়ে বসে থাকে। তার সেই গন্ডি স্বভাবটা আজ আগের মতো নেই। কেন নেই? হ্যাঁ, এর উত্তর আমার জানা নেই। আচ্ছা, সে কি আমায় ভালোবাসে? না, কেন ভালোবাসে? সে তো আমায় সহ্যই করতে পারে না। আমাদের প্রথম যখন থেকে দেখা, তখন থেকেই ঝগড়া দিয়ে শুরু হয়। আমি আসাতে তার অনেক অপমান সইতে হয়, এবং তার আর আগের মতো পাওয়ারও নেই। তার সব যেন কেড়ে নিয়েছি। তাহলে তার মাঝে ভালোবাসা আসবে কোথা থেকে? হ্যাঁ, তাই তো, এটা আমার মনে করা কল্পনা শুধু। তার কাছে তো সিনিয়র জুনিয়র ভালোবাসা হয় না। তাই তো সেদিন বিয়ের প্রথম রাতেই মুক্তি চায়। সবার কাছে আমাদের সম্পর্কটা জানাতে চায়নি, সবার হাসাহাসি করবে বলে। সেখানে লোকলজ্জার ভয়ে কোনো কিছু যখন এড়িয়ে রাখে, সেখানে ভালোবাসা থাকে, সেটা নিতান্তই বোকামি। আমিও সেটা ভেবে বোকার মতো বসে পড়েছি। রাত প্রায় অনেক। কাল সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে। আরহার দিকে ফিরে দেখে মেয়েটা ঘুমাচ্ছে। কি নিষ্পাপ চেহারা! ঘুমন্ত এই মেয়েটাকে অপরূপ লাগছে। গল্পে পড়েছিলাম মেয়েদের ঘুমন্ত চেহারা নাকি খুব মায়াবী লাগে। আজ তার প্রমাণ পেলাম। ডিমলাইটের আবছা আলোয় মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কি নিষ্পাপ মায়াবী একটা মুখ! যে ছেলেটাকে হয়তো সে ভালোবাসে না, অথচ চারপাশে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। যখন তখন চাইলে কিছু করতে পারি, অনেকে হলে করতো, কিন্তু আমি করব না। কারণ আমি চাই সে ভালোবেসে আমার হোক। বিয়ে করা মানে যদি শারীরিক চাহিদা হয়, তাহলে বিয়ে করার দরকার নেই। শহরে অনেক পতিতালয় আছে, শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করার দরকার কি? রাত প্রায় শেষের দিক, তবুও চোখে ঘুম নেই। এখন ঘুমালে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না। কিন্তু আমার যে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ বাকি।
তাই আর ঘুমালাম না, জেগে জেগে মন গড়া স্বপ্ন আঁকতে লাগলাম। অথচ স্বপ্ন বেচারা আমার পূর্ণ হতে চায় না, অনেকটা দূরে দূরেই রয়। রাত এখন শেষ, চারপাশ থেকে আজানের ধ্বনি কানে ভেসে আসছে। আর শুয়ে থাকতে পারলাম না, উঠে পড়লাম। সকাল প্রায় 8টা, আর ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। এত বেলা হয়ে গেছে, অথচ এখনো ঘুম ভাঙলো না, আর কেউ ডাকও দিল না। এটা দেখে আর খুব অবাক হলো। তাই তাড়াহুড়ো করে উঠতে গিয়ে হঠাৎ টেবিলের ওপর চোখ পড়ল, কিছু পেপারস রাখা। আর পেপারগুলো হাতে নিয়ে খুলে চমকে গেল। উপরে খুব ভালো করে লেখা, আশা করি সাইনটা করে দিবেন। আর হাত থেকে পেপারটা পড়ে গেল। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, কারণ পেপারসটা আর কিছুই নয়, ডিভোর্স পেপারের। সে চায়নি তাতে ডিভোর্স হোক, কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। সে আসিফকে ভালোবেসে ফেলেছে, এটা তাকে বোঝাতে চাইছিল। কিন্তু আসিফ তো কিছুতেই বুঝতেই পারছিল না। তার জন্য বসে থেকে খাবার নিয়ে অপেক্ষা করা, শাড়ি পরে তার সামনে দিয়ে বারবার ঘুরঘুর করা। অথচ সে কিনা তার ভালোবাসাটা বুঝতেই পারল না। হ্যাঁ, সে প্রথমে বলেছিল মুক্তি চাই, কারণ তখন তাকে ভালো লাগেনি। তখন তাকে খুব খারাপ মনে হতো তার জন্য সব শেষ। কিন্তু এখন তো তাকে ভালোবেসে ফেলেছিল। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল, তাহলে কেন আজ এটা? তাহলে কি আসিফ তাকে ভালোবাসে না? হতে পারে, তবে আমি কেন এখানে পড়ে রয়েছি? হতো আমায় মুক্তি দিয়েই দিল। এই বলে আরহাও কলম হাতে নিয়ে ডিভোর্স পেপারস খুলে দেখলো আসিফ সাইন করে দিয়েছে। এটা দেখে আরহাও সাইন করে দিয়ে কলমটা ছুঁড়ে ফেলে রাগে কাপড় চোপড় গুছিয়ে চলল। কিন্তু নিচে আসতেই দেখলো ডাইনিং রুমে সকলে মনমরা হয়ে বসে রয়েছে। সেখানে তার বাবাও রয়েছে। আরহাকে নিচে আসতে দেখে সবাই কান্না ভেঙে পড়ল। তার মানে আরহা বুঝে ফেল আসিফ সবাইকে বলে দিছে তাদের ডিভোর্সের কথা। আরহা ব্যাগটা ফেলে জোরে জোরে কাঁদতে লাগলো। হঠাৎ তার বাবা এসে ব্যাগটা হাতে তুলে তার হাত টানতে টানতে বাসা থেকে বের হয়ে গেল। আরহা কিছু বলতে গিয়ে বলতে পারল না। তার বাবা তাকে গাড়িতে করে নিয়ে চলে এলো। আরহা নিজ বাড়িতে আসতেই গাড়ি থেকে নেমে দৌড়ে কাঁদতে কাঁদতে নিজ রুমে চলে গেল। দরজা লাগিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। রাত প্রায় 11টা, এখনো বিছানায় শুয়ে শুয়ে কেঁদেই চলেছে। তার মা বাবা এসে কত টিকে গেল, কিন্তু কোনো কথাই নেই, সে কেঁদেই চলেছে। সে কাল থেকে না খাওয়া, রাতে আসিফের উপর রাগ করে খাওয়া হয়নি। আর সকালে সে তো একটা সারপ্রাইজ পেয়েছে যে এখন অবধি খাওয়া তো দূরে থাক, চোখ থেকে জল গড়িয়ে পড়েই যাচ্ছে। সে ডিভোর্স পেপারটা মেনে নিতে পারেনি এখনো। রুম পুরো অন্ধকার। হঠাৎ আরহার মনে হলো তার পাশে কেউ এসে শুয়ে পড়ল। হঠাৎ মনে হলো না খাওয়ার জন্য তার মাথা ব্যথা করছে, তাই হয়তো এমন লাগছে। কিন্তু না, হঠাৎ কেউ যেন তাকে জড়িয়ে ধরল। আরহা ধুর মুচিয়ে উঠে লাইট জ্বালাতে গেলেই লাইট আপনা আপনি জ্বলে উঠল। সামনে চেয়ে চমকে গেল, কারণ তার সামনে স্বয়ং আসিফ শুয়ে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আরহা কিছু বলতে যাবে, তার আগে আসিফ আরহার দিকে সকালে সেই পেপারসটা সামনে ধরলো। পাগলি, এটা পড়ে দেখবে তো, এতে কি লেখা আছে? আরহা হাতে নিয়ে পড়তে লাগলো। পড়া শেষ করতে আসিফের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ ছুটে গিয়ে আসিফের বুকে মারতে লাগলো। আরে পাগলি, লাগছে তো। এই বলে আসিফ আরহাকে বুকের মাঝে জড়িয়ে ধরল। তবে আরহা কেঁদেই চলেছে, আর আসিফ আরহার কাঁদতে দেখে হেসেই চলেছে। হঠাৎ দরজা ঠেলে সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার আরহা। এই বলে সকলে উইশ করতে লাগলো। আসিফ আরহা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আরহা অবাক হয়ে চেয়ে আছে। হঠাৎ মনে পড়ল আজ যে 7 তারিখ, আজ তার জন্মদিন। হঠাৎ লাইট অফ হয়ে গেল। তারপর পুরো রুম নানান রঙের বাতিতে জ্বলতে লাগলো। রাত এখন অনেক, পুরো ছাদ সাজসজ্জায় ভরা। এত কিছু সব আসিফ আয়োজন করেছে। আসিফ জানতো আরহা তাকে ভালোবাসে, তাই আসিফ তাকে একটা সারপ্রাইজ দিল তার জন্মদিনে। আরহা অনেকটা গাল ফুলিয়ে বসেছিল অভিমান করে। আসিফ অনেক বুঝিয়ে সুঝিয়ে পাগলিটা রাগ ভাঙালো। ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে রয়েছে এক মানব আর মানবী।